নিজের অফিসেই একটি মেয়ে খুন হয়ে যায়। খুনি সানজানাকে টুকরো টুকরো করে কেটে ফেলে রেখেছিল। মাথা আলাদা, শরীর আলাদা, হাত আলাদা, পা আলাদা। পুলিশ ওই মেয়েটির ফরেন্সিক রিপোর্ট পাওয়ার পরে জানতে পারে ক্রাইম স্পটে যে যে অঙ্গ পাওয়া গেছিল সেইগুলো একটা মেয়ের নয়। এই অফিসে যে মারা গেছিল সেখানে শুধু তার মাথা আছে, আর বাকি অঙ্গগুলো অন্য অন্য মেয়েদের। ফরেন্সিকের এই রিপোর্টটা দেখার পরে পুলিশ দ্বিধায় পড়ে যায়। আসল খুনিকে কেনই বা সে এত নির্মমভাবে এতগুলো মেয়েকে খুন করেছে। বলছিলাম হিট দ্য সেকেন্ড কেস সিনেমাটির কথা। হিট দ্য সেকেন্ড কেস সিনেমাটা তুমি যদি ভালোভাবে এনজয় করতে চাও তাহলে তুমি হিট দ্য ফার্স্ট কেস সিনেমাটা আগে দেখে আসো। সেটার এক্সপ্লেন আমি করেই রেখেছি এবং লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো যদি চাও তুমি সেটা দেখে আসতে পারো। কোনো স্পয়লার না দেওয়ার কথা না বাড়িয়ে চলো তাহলে দেখে নেওয়া যাক যে খুনটা করলো কে। সিনেমার শুরুতেই আমরা রাম নামের একটা লোককে দেখতে পাই। সে ছিল একজন কার্পেন্টার। তার স্ত্রীর নাম জেসি। তাদের একটি ছেলেও আছে। সব মিলিয়ে খুবই সুখী পরিবার ওদের। হঠাৎ একদিন রাম যখন তার কাজে থেকে একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরে তখন দেখে তার ঘরের আলমারি থেকে একটি ছেলে দৌড়ে বেরিয়ে গেল। এই দৃশ্যটা দেখি রামের আর বুঝতে বাকি থাকে না যে জেসি আর ওই ছেলেটা পরকীয়ায় লিপ্ত ছিল। আর ঠিক এই কারণেই রাম জেসিকে তার বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। তখন জেসি কান্না করতে করতে বলে, আমি এখনই এখান থেকে চলে যাব, কিন্তু প্লিজ তুমি এই ব্যাপারটা কাউকে বলো না। রামও তার কথা মেনে নেয়, সে কাউকেই কিছু বলে না। আসলে রাম অনেক ভালোবাসতো জেসিকে। এরপর থেকে সে কাজে থাকলেও তার মন যেন তার বউয়ের কাছেই পড়ে থাকে, আর সে সবসময় ভাবতে থাকে জেসি কিভাবে ওর সাথে এমন কাজ করতে পারলো। এভাবেই দিন কেটে যাচ্ছিল। কিন্তু হঠাৎ এক সকালবেলা কয়েকজন পুলিশ আসে রামের বাড়িতে। তারপর রামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পুলিশ যখন রামকে নিয়ে ওর বাড়ির বাইরে আসে তখন ওমেন ওয়েলফেয়ার সোসাইটির কিছু মহিলারা তার বিরুদ্ধে মিছিল করছিল, আর তাদের মাঝে জেসিও ছিল। আসলে জেসি সেখানে থাকা সবাইকে বলেছিল রাম জেসির উপরে অনেক অত্যাচার করে, তাকে প্রত্যেকদিন মারধরও করে। এক কথায় বলতে গেলে রামের নামে সে অপবাদ দিয়েছিল। আর জেসির এই মিথ্যা কথা শোনাই ওমেন ওয়েলফেয়ারের মহিলারা তাকে অনেক মারধর করে, সাথে অনেক অপমানও করে। তারপর পরে পুলিশ রামকে সেখান থেকে নিয়ে থানায় চলে আসে। কিছুদিনের মধ্যে রাম ছাড়া পেয়ে যায় থানা থেকে, কিন্তু ওকে কাজ থেকেও বের করে দেয় ওর মালিক। আশেপাশে সবাই ওকে গালাগালি করতে থাকে, আর ওর দিকে কেমন জানি অন্য নজরেই দেখতে থাকে। তারপরেও রাম নিজেকে একটু খুশি করার জন্য একটা ট্রি হাউস বানায়। এখান থেকে কাহিনীটি শিফট হয়ে কয়েক বছর আগে চলে আসে। কৃষ্ণাদেব নামের একজন পুলিশ অফিসার এখানে জগিং করছিল। ওকে সবাই কেডি বলে ডাকত। কেডি খুবই ইমানদার একজন পুলিশ অফিসার। তার একটি কুকুর আছে। সে তার ওই কুকুরটাকে খুব ভালোবাসত। কিছুক্ষণ পরে কেডির কাছে একটা ফোন আসে, একটা ইনভেস্টিগেশনে যেতে হবে ওকে। তারপর পরই কেডি চলে আসে সেই ডেড বডির কাছে। এই লোকটাকে কেউ নির্মমভাবে হত্যা করে বিচের পাশে রেখে গিয়েছিল। সেখানে ওই লোকটার ফোনও পায়। তারপর ফোনটা আনলক করে ওর বড় ভাইকে কল দেয়। অল্প কিছুক্ষণের মধ্যেই ওর বড় ভাই সেখানে এসে উপস্থিত হয়। সেখানে এসেই ও খুব কান্নাকাটি করতে থাকে, কিন্তু কেডি জানায় যে এই আসল খুনি, একেই ধরো। আচ্ছা একটা কথা, আমি তো তোমাকে বলেছিলাম যে তোমার ভাই মারা গেছে, কিন্তু আমি তো এটা বলিনি যে কোথায় আসতে হবে তোমাকে। তাহলে তুমি এই জায়গাটায় কেমনে আসলে? আসলে কেডির ব্রেন অনেক শার্প, আর এর জন্য সে ক্রাইম স্পট দেখে অর্ধেক কেসটা বুঝে যায়। 5 মিনিটের মধ্যে একটা কেস সলভ করে ফেলল কেডি। তারপর পরই কেডি তার অফিসে এসে পৌঁছে। এসেই দেখতে পায় তার নতুন ডিজিপি নাগেশ্বর রাও এখানে ট্রান্সফার হয়ে এসেছে, আর সাথে কেডি টিমে বর্ষা নামের একটা মেয়েকেও দেওয়া হয়েছে। বর্ষা কেডিকে খুব ভালোবাসত এবং সম্মানও করত, তবে কেন জানি কেডি ওকে একদম দেখতেই পারত না। আসলে বর্ষা কেডির সাথে ওর আগের জায়গায় কাজ করেছিল, আর আজই আবারও সে নতুনভাবে এখানে ট্রান্সফার হয়ে এসেছে। আর কোনো একটা অজানা কারণেই কেডি সবসময় বর্ষাকে এড়িয়ে চলত। কেডির একটা গার্লফ্রেন্ডও আছে, ওর নাম আরিয়া। আরিয়া মূলত ওমেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে কাজ করত। ওদের দুজনের সম্পর্ক খুব সুন্দরভাবেই চলতে থাকে। হঠাৎ করে একদিন কেডি বলে যে চলো না আমরা একসাথে থাকি। তখনই কোনো উত্তর দেয় না আরিয়া, আর বলে যে আমি ভেবে দেখব। বাড়িতে আসার কিছুক্ষণ পরে ওর কলিং বেলটা বেজে ওঠে। দরজাটা খুলতেই দেখতে পায় আরিয়া চলে এসেছে তার ব্যাগপত্র নিয়ে। কেডি যখন তাকে জিজ্ঞেস করেছিল তখনই আরিয়া ঠিক করে নিয়েছিল যে সে কেডির সাথে আজ থেকেই থাকবে, আর এই জন্যই সে সাথে সাথেই চলে আসে সেখানে। এইভাবেই ওদের দুজনের সময় কাটতে থাকে। কিছুদিন পরেই দেখা যায় কেডি আরেকটা কেস পেয়েছে। সানজানা নামের একটি মেয়েকে তার অফিসেই খুন করা হয়েছিল। কিছুক্ষণের মধ্যে কেডি তার পুরো টিম নিয়ে চলে আসে সেই অফিসটায়। এখানে এসে কেডি যা দেখে সেটার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। দেখতে পায় সানজানাকে খুনি কেটে টুকরো টুকরো করে রেখেছিল। মাথা আলাদা, শরীর আলাদা, 2 হাত আলাদা এবং 2 পা আলাদা। আর ওর গলার পাশে একটি কামড়ের দাগ দেখা যায়। সেই সাথে ক্রাইম স্পটে একটা জুতার চিহ্ন দেখতে পায়। তারপর সেখানকার কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করার পরে কেডি জানতে পারে সানজানার প্রায় প্রত্যেকদিনই ফিরতে একটু রাতই হয়ে যেত। এর মূল কারণ হলো সে বারে কাজ করত, আর বারে তো একটু লেট নাইট হয়ই। তারপর সেখানে চলে আসে সেই ক্লাবের বাউন্সার।
তখন সে বলতে থাকে, গতকালকে আমি সঞ্জনা ম্যামের জন্য অপেক্ষা করে তাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু সঞ্জনা ম্যাম আমাকে বলেছিল যে তুমি চলে যাও, সমস্যা নেই, আমি একাই যেতে পারবো। তারপর সঞ্জনার বডিকে পাঠানো হয় ফরেন্সিক ল্যাবে। কয়েক ঘন্টা পরে রিপোর্টটা তৈরি হয়ে যায়। তখন কেডি সহ তার পুরো টিম আসে সেই রিপোর্টটি দেখার জন্য। ফরেন্সিক ল্যাবে আসার পরে কেডিরা জানতে পারে যে যেই সব অঙ্গগুলো ওখানে পাওয়া গিয়েছিল সবগুলো সঞ্জনার নয়, শুধুমাত্র মাথাটাই সেখানে সঞ্জনার, আর শরীরের বাকি পার্টগুলো বিভিন্ন মেয়ের। এই ব্যাপারটায় কেডি বুঝে যায় যে কিলার শুধু সঞ্জনাকেই নয়, আরও অনেক মেয়েকেও হত্যা করেছে। সেখানে ফরেন্সিক ল্যাবের মেয়েটা বলে যে ওই শরীরের সাথে কোনোরকম কোনো খারাপ কাজ করা হয়নি। তারপর তারা খেয়াল করে দেখতে পায় যে সঞ্জনার গলাতে যে দাঁতের চিহ্নগুলো রয়েছিল তার মধ্যে একটা ব্যাট দাঁতও আছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে খুনি অবশ্যই ব্যাট দাঁতওয়ালা। এইগুলো জানার পরে কেডি ও তার টিম চলে আসে। এখানে কেডি, বর্ষা এবং অভি তিনজনে মিলে এই কেসটি দেখছিল। তারপর ওরা চলে আসে রাজিতা নামের একটা মেয়ের কাছে। আসলে এই মেয়েটাই সঞ্জনার রুমমেট ছিল। তারপর তাকে অনেক রকমের প্রশ্ন করতে থাকে ওরা সবাই। তখন সে জানে আমরা দুজনেই তো পড়াশোনার পাশাপাশি কাজ করতাম, আর আমাদের দুজনের শিফট 2 সময় ছিল, এই জন্য আমাদের খুব একটা দেখা হতো না। তবে আমরা একসাথে থাকার মেইন কারণটা ছিল হচ্ছে টাকা যাতে কম পড়ে ভাড়ায়। এর থেকে বেশি কিছুই সম্পর্ক নেই ওর সাথে আমার। কেডিরা বুঝে গিয়েছিল যে এর থেকে তেমন কোনো ইনফরমেশনই পাওয়া যাবে না, তবে এই বাড়িতে ওর জন্য থাকা একদমই সেফ হবে না। আর ঠিক এই জন্যই রাজিতাকে অন্য কোথাও একটা যেতে বলে। তারপর রাজিতার বয়ফ্রেন্ড সেখানে চলে আসে ওকে নেওয়ার জন্য। ওর নাম ছিল কুমার। তখন কেডি কুমারেরও দাঁত চেক করে দেখে যে ওর ব্যাট দাঁত আছে কিনা। সেখান থেকে কেডিটা সোজা চলে আসে ওই বারটায়, আর বারে থাকা সকল স্টাফদেরই দাঁত দেখতে থাকে। কিন্তু এত খোঁজাখুঁজির পরেও লাভ তেমন একটা হয় না, কেডি কিছুই খুঁজে পায় না। তারপর কেডি চলে আসে সঞ্জনার গ্রামের বাড়িতে, দেখা করে সঞ্জনার বাবা মার সাথে। ওনাদের কাছ থেকে সঞ্জনা সম্পর্কে সবকিছু জানতে চায়, যেমন তার কোনো শত্রু ছিল কিনা, বা এমন কেউ যে সঞ্জনাকে মেরে ফেলতে পারে। কিন্তু সঞ্জনার বাবা বলে, না, আমার মেয়ে একদমই ওরকম ছিল না, আমার মেয়ে সবার সাথেই খুব ভালো ব্যবহার করত, আর তার বড় হয়ে ভালো কিছু করার খুব আশা ছিল। এই জন্য সে নিজেই কাজ করে পড়াশোনার খরচ চালাতো। দেখতেই তো পাচ্ছেন আমরা গরিব, এই জন্য টাকাটা আমরা ঠিকমতো দিতে পারতাম না, আর এই কারণেই সঞ্জনা নিজেই কাজ করে নিজেই পড়াশোনা করত। এগুলো বলতে থাকে আর কান্না করতে থাকে সঞ্জনার বাবা। সাথে এটাও বলে, আপনারা যেভাবেই পারেন আমার মেয়ের বাকি বডি পার্টগুলো আমাকে ফিরিয়ে দিন, যাতে ওর শেষ কার্য সম্পন্ন করতে পারি আমি। তারপরে কেডি সঞ্জনার ঘরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র দেখতে থাকে। ওই সময় সে ওই ঘরের দেয়ালে বাচ্চাদের একটি গ্রুপ পিকচার দেখতে পায়। ওই ছবিতে একটা ছেলের ব্যাট দাঁত ছিল। তখন জানা যায় ওই ছেলেটির নাম রাঘব, আর সে বিশাখাপট্টনামে জব করত। সাথে সাথে ওরা তিনজনে চলে আসে বিশাখাপট্টনামের সেই জায়গাটিতে যেখানে ওই ছেলেটি কাজ করত। তারপর ঢুকে পড়ে ওর ঘরের ভেতরে তল্লাশি করা শুরু করে দেয়। কিছুক্ষণ পরে তারা রাঘবের ঘরে একজোড়া জুতা খুঁজে পায়। ওই জুতা চিহ্ন আর ক্রাইম সিনের জুতার চিহ্নের মধ্যে কোনো পার্থক্যই ছিল না, আসলে এই জুতাটাই ছিল সেই জুতা। তারপর কেডি চলে আসে সেই জায়গায় যেখানে রাঘব কাজ করত। রাঘবের সাথে দেখা হওয়া মাত্রই কেডি তার সাথে যেতে বলে রাঘবকে, কিন্তু কেন জানি রাঘব ওকে ইগনোর করছিল। ঠিক তখনই রাঘবের বাবাকে কল করে এবং বলে, বাবা, পুলিশ তোমাকে খুঁজছে, তো তুমি একটু সেফে থেকো। এটা শোনার পরে রাঘবের আর বুঝতে বাকি থাকে না যে কেডি সেই পুলিশ অফিসার। তখন সে একটা দৌড় লাগায় আর সেই জায়গা থেকে পালিয়ে যাওয়ার অনেক চেষ্টা করে। তবে কেডিও নাসরবান্দা, আর কিছুক্ষণের মধ্যে কেডির হাতে ধরা পড়ে যায় রাঘব। তারপর ওকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে কেডি। যেদিন সঞ্জনা মারা গিয়েছিল সেদিন তুই কোথায় ছিলি? তখন রাঘব বলে, সেদিন আমি এই শহরেই ছিলাম না, কিন্তু কোন কারণে আমি অন্য শহরে গিয়েছিলাম সেটা আমি তোমাদেরকে কোনোভাবেই বলতে পারবো না, এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এখন তুমি আমাকে যতই মারধর করো, আমার থেকে তুমি জানতে পারবে না যে আমি কোথায় গিয়েছিলাম। তবে তোমাকে আমি এতটুকু এনশিওর করতে পারি যে আমি কাউকে হত্যা করিনি। ওর মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় কেডি। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। অনেক ভয়ভীতি দেখানোর পরে রাঘবের মুখ থেকে কোনোভাবেই স্বীকার করতে পারে না যে সে কোথায় গিয়েছিল। এদিকে দেখা যায় রাঘবের বাড়ি থেকে যে জুতাটা কালেক্ট করা হয়েছিল সেটা ফরেন্সিক ল্যাবে দেওয়া হয়। সেটা চেক করার সময় ফরেন্সিক টিম বুঝতে পারে যে এই জুতাটাই সেই জুতা, কারণ স্পেশাল একটা লাইট দিয়ে জুতার মধ্যে রক্তর ছাপ দেখতে পায়। তার মানে এটা দাঁড়াচ্ছে যে রাঘবই সঞ্জনার খুনি। কেসটা মোটামুটি সলভ করে কেডি সাথে সাথেই চলে আসে বাড়িতে। তখনই আরিয়া ওকে একটা খুশির খবর দেয় যে সে নাকি মা হতে চলেছে। আর এই ব্যাপারটা যখন আরিয়ার মা জানতে পারে তখন বলে যে তোমরা তাড়াতাড়ি বিয়ে করে নাও। ওরাও বিয়ে করতে রাজি হয়ে যায়। পরের দিন কেডি যখন অফিসে আসে তখন সবাই ওকে খুব করে বাহবা দিতে থাকে, আর নাগেশ্বর স্যার তো একদম ওর নামে জপতে শুরু করে। তোমার নামে আমি যতটুকু শুনেছিলাম তুমি তার থেকে অনেক বেশি ভালো, তুমি একদম চোখের পলকেই এত প্যাঁচানো একটা কেস সলভ করে দিলে। তখন কেডি বলে, স্যার, কেসটা এখনো শেষ হয়নি। সঞ্জনার মাথার সাথে বাকি যে মেয়েগুলোর বডি পার্ট ছিল তাদের আমি পরিচয় জানতে চাই, আর কারা কারা মারা গেছে অ্যাটলিস্ট এটা জানার আগ পর্যন্ত তো কেস কোনোভাবে সলভ হতে পারে না। তখন ডিজিপি বলে, সেই মাথা ব্যথা তোমার নয়,
আমাদের হাতে যে কেসটা এসেছিল সেটা আমরা সলভ করেছি, কথা শেষ। কিন্তু এই ব্যাপারটা একদমই মেনে নিতে পারছিল না কেডি। আর সে মনে মনে এটা পণ করে বসে যে সে জেনেই ছাড়বে ওই মেয়েগুলোর আসল পরিচয়। পরদিনই রাঘবকে আদালতে তোলা হয়। পুলিশ পক্ষ থেকে সকল সাক্ষ্য প্রমাণ আদালতে পেশ করা হয়। জাজের সামনেও রাঘব একই কথাই বলে, সেদিন আমি এই শহরেই ছিলাম না, আমি অন্য একটা শহরে গিয়েছিলাম। কিন্তু সেখানে আমি কেন গিয়েছিলাম সেটা আমি কাউকে বলতে পারবো না, সরি। অন্যদিকে গোটা দেশের মেয়েরা এক হয়ে যায় এবং সানজানা হত্যার বিচার চায়। আর সেটা পাওয়ার জন্য ওরা রাস্তায় নেমে ধর্মঘট করতে থাকে। শহরের এমন উত্তাল অবস্থা দেখে সিএম কন্ট্যাক্ট করে এক পুলিশ অফিসারের সাথে। তখন তাকে বলে যে যেভাবেই হোক রাঘবকে নিয়ে গিয়ে এনকাউন্টার করে দাও, না হলে এই ক্ষিপ্ত মানুষকে কোনোভাবেই ঠিক করা পসিবল হবে না। ঠিক ওই দিনে অপরিচিত কেউ কেডিকে একটা মেইল পাঠায়। সেই মেইল একটি ইউটিউব ভিডিও ছিল। আর সেই ভিডিওটাতে দেখা যাচ্ছিল রাঘব একটা মেয়ের সাথে দাঁড়িয়ে আছে। এই ভিডিওটা একটা লাইভ ভিডিও ছিল। আর এই ভিডিওটা থেকে বোঝা যাচ্ছিল যে যেই দিন সানজানাকে খুন করা হয়েছিল সেদিন তো রাঘব এই শহরেই ছিল না, মানে রাঘব সানজানাকে মারেনি। কিছুক্ষণ পরে কেডির ফোনে একটা কল আসে। আর ফোনের ওপার থেকে জানায় যে 3জন পুলিশ অফিসার রাঘবকে নিয়ে গেছে এনকাউন্টার করার জন্য। এই ব্যাপারটায় কেডি অনেক চিন্তিত হয়ে পড়ে। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। তার ভুলের জন্য আজকে একটা নির্দোষ মানুষ মারা যাবে। এর জন্য সে তার ডিজিবির সাথে কন্ট্যাক্ট করে এবং সবকিছু খুলে বলে। কিন্তু ডিজিবি কোনো মতে ওর কথা শুনতে চায় না। তখন কেডি কন্ট্যাক্ট করে এক সাংবাদিককে এবং সবকিছু খুলে বলে। সাথে সাথে সেই সাংবাদিকরা প্রচার করে দেয় যে রাঘবকে এনকাউন্টার করার জন্য পুলিশ নিয়ে গেছে। তারপর পরে কেডি জানতে পারে রাঘবের একজন গার্লফ্রেন্ড আছে। আসলে এই মেয়েটা আগে থেকেই বিবাহিত। আর যদি রাঘব বলতো যে সে কোন শহরে গেছিল এবং কোন মেয়ের সাথে দেখা করতে গিয়েছিল, তবে তার গার্লফ্রেন্ডটা অনেক ঝামেলায় পড়ে যাবে, এমনকি তার সংসারটাও নষ্ট হয়ে যেতে পারে। আর ঠিক এ কারণে একটা মেয়ের সংসার বাঁচানোর জন্য রাঘব তার নিজের জীবনটাই দিতে যাচ্ছিল। তারপর পরে কেডি চলে আসে জেলখানায় রাঘবের সাথে দেখা করার জন্য। কিন্তু কেডি এসে যা দেখে সেটা দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। দেখতে পায় রাঘব নিজে নিজেই মারা গেছে। আসলে তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য সে এমনটা করেছিল। এই ব্যাপারটা যখন মিডিয়ায় ছড়িয়ে পড়ে তখন গোটা শহর আনন্দে মেতে ওঠে। সানজানা খুনি শাস্তি পেয়ে গেছে। পুলিশ স্টেশন থেকে যখন রাঘবের ডেড বডি বের করা হচ্ছিল তখন আসল খুনি কেডির গাড়ির উপরে রাজিতার ছবিটা আটকে দিয়ে যায়। রাজিতার গলার কাছে লাল একটি দাগ দেওয়া ছিল, মানে ওই খুনির নেক্সট টার্গেট রাজিতা। সাথে সাথেই কেডি চলে আসে কুমারের বাড়িতে যেখানে রাজিতা ছিল। সম্পূর্ণ বাড়ি ভালোভাবে খুঁজে খুঁজে দেখতে থাকে কেডি, কিন্তু কোনো কিছুই খুঁজে পায় না কেডি এই বাড়িতে। তারপর সেখান থেকে বের হয়ে কেডি যখন তার গাড়ির কাছে যায় তখন সে আরিয়ার ছবি দেখতে পায় ওর গাড়ির সামনে লাগানো। আর আরিয়ার গলাতে ওই একই লাল দাগ কাটা। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে খুনিটা কেডিকে ধোকা দিয়েছে। এই ব্যাপারটা দেখে কেডি অনেক ভয় পেয়ে যায় আর বারবার ফোন দিতে থাকে আরিয়াকে, কিন্তু কিছুতেই ফোনটা ধরছিল না আরিয়া। এই মুষলধারে বৃষ্টির মধ্যে অনেক জোরে গাড়ি চালিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসে কেডি। বাড়ি ফেরার পর সে দেখতে পায় আরিয়া একদম ঠিকঠাকই আছে। এটা দেখে কেডি স্বস্তির নিঃশ্বাস ফেলে আর আরিয়াকে জড়িয়ে ধরে। তারপর কেডি যখন তার বাথরুমে যায় তখন দেখতে পায় সেখানকার আয়নায় একটা ছবি আঁকা। সাথে সাথেই কেডির একটা কথা মনে পড়ে যায়। আসলে কেডি তার একটা ইন্টারভিউতে বলেছিল এই জায়গায় সন্ত্রাসীদের মস্তিষ্কে গোবর ছাড়া কিছুই নেই, এর জন্য ওদেরকে সলভ করতে আমার 5 মিনিটের বেশি সময় লাগে না। তখন কেডি বুঝে যায় যে ওই খুনিটাকে চ্যালেঞ্জ করছে। তারপর কেডি আর তার কুকুর সারা রাত ধরে তাদের বাড়িটা পাহারা দেয়। সে যেন একদমই শান্তি পাচ্ছিল না। এই যেন খুনিটা এসে ধরে নিয়ে গেল আরিয়াকে। পরদিনই কেডি থানায় এসে ডিজিবির সাথে কথা বলে আর একটা প্রেস কনফারেন্স কল করে আসলে যা ঘটেছিল সবকিছু জানাতে চায়। আসল সত্যটা সব মানুষের জানা উচিত, যে মারা গেছে সে তো আসলে নির্দোষ ছিল, আমাদের ভুলের জন্য ওকে মরতে হয়েছে। কিন্তু ডিজিপি কোনোভাবেই মানে না কেডির কথা আর ওকে সাফ সাফ বলে যে এগুলো করার কোনো দরকার নেই, যে ঝামেলাটা চলে গেছে সেটা যেতে দাও না। তারপরেও কেডি এই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন চালিয়ে যায়। এই কেসটার ইনভেস্টিগেশন করতে করতে কেডি আর বসে একটা বারে এসে পৌঁছে। সেই বারে আসার পরে কেডি জানতে পারে যে প্রত্যেকটা বারেরই একটা করে সিল থাকে, যেটা শুধুমাত্র স্পেশাল লাইট দিয়ে দেখা সম্ভব। আসলে এই মার্কটাই তাদের এন্ট্রি ফি হিসেবে কাজ করে। আর সানজানার মাথার সাথে যে হাতটা পাওয়া গিয়েছিল সেখানেও এমন একটা স্টিকার মারা ছিল। তারপর থেকে কেডি ওই মেয়েটাকে খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পরে জানা যায় মেয়েটার নাম তানিয়া। সে কয়েক মাস আগেই হারিয়ে গিয়েছিল। এই খবরটা যখন নিউজে আসে তখন আরিয়া কল লাগায় কেডিকে আর বলতে থাকে যে আমি তো তানিয়াকে চিনতাম, এই মেয়েটা তো আমাদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনেরই একজন মেম্বার। সেখানে যাওয়ার পরে জানা যায় কিছুদিন আগে পূজা নামের একটি মেয়ে এখানে কাজ করতে এসেছিল, কিন্তু সে একজনের হাতে খুন হয়ে যায় এবং তার বডিটা হায়দ্রাবাদে পাওয়া গিয়েছিল। এতদিনেই যে মেয়েগুলো খুন হয়েছে তানিয়া, পূজা, সানজানা, তারা 3জনই একই অ্যাসোসিয়েশনেই কাজ করত। অন্যদিকে কেডি আরও কিছু তথ্য পাওয়ার জন্য চলে আসে ওই অ্যাসোসিয়েশনের একটা পুরনো মেম্বারের কাছে দেখা করতে। বেশ কয়েক বছর আগের কথা, এই অর্গানাইজেশনের প্রেসিডেন্ট জেসিকেও ঠিক এমনভাবেই মেরে ফেলা হয়েছিল।
সাথে সাথেই কেডি আর বর্ষা চলে আসে জেসির বাড়িতে, কিন্তু তারা সেখানে যাওয়ার পর কাউকেই দেখতে পায় না। জেসি হলো সেই মেয়েটা যাকে সিনেমার প্রথম দিকে দেখা হয়েছিল, ওই যে রাম নামের লোকটাকে যে মেয়েটা ধোকা দিয়েছিল এবং তার নামে মিথ্যা অপবাদও দিয়েছিল। ওই বাড়িটা ওরা দুজন ঘুরতে থাকলে আজব আজব কিছু আর্ট দেখতে পায়। ওদের বাচ্চা রাখা ছবিগুলো দেখে বোঝাই যাচ্ছিল যে সে মাকে কতটা ঘৃণা করে, আর সে তার বাবাকে অনেক বেশি ভালোবাসতো। রাম মারা গেছে অনেক বছর হয়ে গেছে, এখনও প্রত্যেক বছরই তার বাবার মৃত্যুবার্ষিকীতে নিউজ পেপারের ছবি ছাপায় সে। কেডি আর বর্ষা যখন এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করছিল তখন কেউ একজন টি হাউসটায় আগুন লাগিয়ে দেয়। আসলে এটা সেই টি হাউসটা যেটা সিনেমার প্রথমেই দেখা গিয়েছিল রাম বানাচ্ছিল। তারপর সেখান থেকে ইনভেস্টিগেশন শেষ করে কেডি চলে আসে বাড়িতে, কিন্তু এসেই সে বড় মাপের একটা শক খেয়ে যায়। আরিয়াকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এর মানে এটাই দাঁড়াচ্ছে যে খুনি আরিয়াকেও তুলে নিয়ে গেছে। এটাতে অনেক চিন্তায় পড়ে যায় কেডি, কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন বর্ষা তাকে অনেক করে সান্ত্বনা দেয় এবং বলে যে তোমার এখন ভেঙে পড়লে চলবে না কেডি, তুমি যদি এই কেসটা সলভ না করো আর যদি আরিয়াকে তুমি না বাঁচাও তাহলে কে বাঁচাবে, তো তোমাকে এখন আরো বেশি শক্ত হতে হবে। তারপর পরই কেডি অনেকগুলো নিউজ পেপার সংগ্রহ করে। এই প্রত্যেকটা নিউজ পেপারে রামের জন্মদিনে তাকে উইশ করেছিল তার ছেলে। সেখান থেকে রামের ছেলের ঠিকানাটা বের করার চেষ্টা করে, কিন্তু একটা নিউজ পেপারেও তারা রামের ছেলের নাম বা ঠিকানা কিছুই খুঁজে পায় না। কিন্তু প্রত্যেকটা শুভেচ্ছার পাশে একটা ডেন্টাল সেন্টারের অ্যাড দেখতে পায়। তারপর সানজানা তানিয়ার ছবি দেখার পরে জানতে পারে যে ওরা দাঁতে কিছু একটা করেছিল। তখন কেডি ভাবতে থাকে যে ডেন্টিস্টের ঠিকানা হয়তো বা আরিয়ার কাছেও থাকতে পারে। তারপর ডায়েরিটা খুঁজতে থাকে কেডি। কিছুক্ষণ খোঁজার পরে একটা ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট দেখতে পায়, সেখানে সেই জায়গাটার ঠিকানাও দেওয়া ছিল। সাথে সাথে কেডি চলে আসে সেই ডেন্টাল ক্লিনিকে। সেখানে এসে কেডি দেখতে পায় রামের ছবি, আর চারিদিকে খেয়াল করে দেখে অনেকগুলো ওয়্যার্ড রকমের ছবি আঁকানো। কিন্তু কেডি অবাক হয়ে যায় যে ওই ছবিগুলোর প্রায় প্রত্যেকটার পেছনে কোনো না কোনো লাশের কোনো একটা পার্ট লাগানো ছিল। এর মানে এটা দাঁড়াচ্ছে যে এই ডেন্টিস্টটাই খুনি। কেডি যখন এসব চিন্তা ভাবনা করছিল তখন হঠাৎ করে কুমার চলে আসে ওর পেছন দিয়ে, আর কেডির পেটের মধ্যে ছুরি বসিয়ে দেয়। আসলে এই ডেন্টিস্ট আর কেউ নয়, রাজি তার বয়ফ্রেন্ড কুমার। এখানে কুমার আর কেডির মধ্যে প্রচণ্ড মারামারি হয়। মারামারির এক পর্যায়ে কেডিকে ধরাশায়ী করে ফেলে কুমার, আর একটা বেডে শুইয়ে বেঁধে ফেলে। তারপর কুমার বলতে শুরু করে যে কেন সে এতগুলো হত্যা করেছে। আসলে যখন জেসি রামকে ছেড়ে যায় আর তার উপরে এত বড় একটা মিথ্যা অপবাদ দেয়, তখন রাম নিজে নিজেই মারা যেতে বাধ্য হয়। আর সে তার মায়ের ব্যাপারে সবকিছুই জানতো। তারপর একদিন সময় সুযোগ বুঝে সে তার নিজের মাকেই মেরে ফেলে। আসলে কুমারের মা কাজ করতো ওমেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে। তো এটা থেকে কুমারের ধারণা যে ওই অ্যাসোসিয়েশনে যারা যারা কাজ করে তারা সবাই হয়তো তার মায়ের মতোই খারাপ, তাই সে একে একে তাদের সবাইকেই মারতে শুরু করে। এই কাহিনীটা বলার পরে কুমার ওদের উপরে অনেক অত্যাচার করতে শুরু করে। ঠিক তখনই সেখানে কেডির কুকুরটা চলে আসে এবং কুমারকে একটা কামড় লাগিয়ে দেয়। কুকুরটার কামড় খেয়ে কুমার তো একদম পাগল প্রায় হয়ে যায়। তারপর পরে সেই কুকুরটা যায় এবং কেডির হাতের বাঁধন খুলতে থাকে, আর ঠিক তখনই কুমার সেই কুকুরটাকে গুলি করে দেয়। এই ব্যাপারটায় অনেক রেগে যায় কেডি আর তাণ্ডব লীলা শুরু করে দেয়। কুমারকে চরম মারা মারতে থাকে কেডি আর শেষ পর্যন্ত ওকে মেরেও ফেলে। আর এভাবেই মাথা ঘোরানোর রহস্যময় আরও অনেকগুলো খুনের রহস্য বের হলো, আর সাথে সাথে সিনেমাটাও শেষ হয়ে যায়। সিনেমার পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় কেডি আর আরিয়ার বিয়ে হচ্ছিল। এদের বিয়েতে এসে পৌঁছে অর্জুন সরকার নামের আরেক হিট অফিসার। আসলে কেডির সাথে এই এলাকাটাতে এত কিছু ঘটে যায় সেইখানে আর একদমই থাকতে চায় না, তো ওর বদলি হিসেবেই এসেছে অর্জুন সরকার। আর ওর গাড়ির মধ্যে দেখা যায় কয়েকটা ক্ষতবিক্ষত মানুষ। এটার মানে এটাই দাঁড়াচ্ছে যে হিট 3 তো অবশ্যই আসছে। আসলে হিট 3 চলেও এসেছে। তো ঠিক এই কারণেই আমি হিট 1 আর হিট 2টাও এক্সপ্লেন করে দিলাম, যাতে তোমাদের হিট 3 এর গল্পটা বুঝতে অনেক সুবিধা হয়। আর হিট 3 এর গল্প নিয়ে আমি আগামীকালকে চলে আসছি ঠিক সন্ধ্যার সময়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।